আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহিনা বিনতে ওমর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে লড়াইয়ের জন্য প্রাথমিকভাবে 236 প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। বিশেষজ্ঞরা বলছেন এর মধ্য দিয়ে শঙ্কা কেটে যাওয়ার পাশাপাশি জনগণের মধ্যে ভোটের হাওয়া শুরু হয়েছে। আগামী নির্বাচন যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, বিএনপির প্রার্থী তালিকা সে বার্তাই দিচ্ছে। নিহার নন্দীর ক্যামেরায় রুদ্র রফিকের রিপোর্ট। ফেব্রুয়ারি নির্বাচনে ভোটযুদ্ধে নেমে পড়েছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। সোমবার প্রাথমিকভাবে 237 প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য একজনের নাম স্থগিত করায় মোট সংখ্যা দাঁড়িয়েছে 236-এ। এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। প্রার্থী তালিকায় রয়েছে নবীন প্রবীণের সংমিশ্রণ। দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রাম বিবেচনায় মনোনয়নের টিকিট পেয়েছেন তারা। তবে একাধিক প্রার্থী থাকায় অনেক যোগ্যরাও বাদ পড়েছেন তালিকা থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম বলছেন, প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে দেশ যে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে সেই বার্তাই দিয়েছে দলটি। জনগণ কিন্তু নির্বাচনমুখী, জনগণ নির্বাচনটা ভালো বুঝে, জনগণ মার্কা ভালো বোঝে। তো জনগণ অপেক্ষা করছে কখন আপনার নির্বাচন হবে, সেই নির্বাচনে তারা ভোট দেবে। তো ধরুন বিএনপি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, এতে কিন্তু আপনি দেখবেন যে জনগণের মধ্যে একটা নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। মানে এটি একটি বাস্তব জায়গা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুমের মতে, বিএনপির প্রার্থী তালিকা প্রকাশ ইঙ্গিত দিচ্ছে আগামী নির্বাচন হবে এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। নির্বাচনটা যেভাবে সহজ সরল স্বাভাবিক অর্থাৎ একেবারে নির্বিঘ্নে তারা প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে নির্বাচিত হবেন, সেটি চিন্তা এখন আর তাদের মাথায় নেই। চ্যালেঞ্জ দিয়েছে জামায়াত ইসলামী এবং অন্যান্য ইসলামী দলগুলো। তো এই চ্যালেঞ্জের মোকাবেলায় যে প্রার্থী যে কারণে উপযুক্ত সূক্ষ্ম বিবেচনা দ্বারা তারা পরিচালিত হয়েছে এবং সিলেকশনটা সেভাবে দেওয়ার চেষ্টা করেছে। মিত্রদল ও জোটগুলোর শীর্ষ পর্যায়ে নেতাদের কথা চিন্তা করে আসন ফাঁকা রাখায় দলটি তাদের আদর্শের পরিচয় দিয়েছে বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। যৌথভাবে আন্দোলন করেছে, তাদের সবাইকে এন্ডোর্স করা, সেটা একটা আদর্শ বটে। এবং রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। 17 বছর জনগণ ভোট দিতে পারেনি, অধীর অপেক্ষায় জনগণ ভোট দেওয়ার জন্য বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করার লক্ষ্যে নরসিংদীতে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় তিনি কথা বলেন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বানচাল করতে দেশের ভেতরে এবং বিদেশে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ ছাড়া এ নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। আমরা পৌরসভার পক্ষ থেকে পালন করার চেষ্টা আমাদের জননেতা খায়রুল কবির খোকন ভাইকে মনোনয়ন। আমরা চাই নির্বাচন সঠিকভাবে হোক। আমরা যে উদারতা দেখিয়েছে আমাদের দল, আমাদের অনেক কিছু ছাড় দিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে চাই যে সবাইকে নিয়ে নির্বাচনটা হোক। জনগণ এত প্যাঁচ বুঝে না, জনগণ বুঝে নির্বাচনের জন্য 16 বছর লড়াই করছে, গুম খুন হামলা মামলা নির্যাতন অত্যাচার নিপীড়ন সহ্য করেছে। এখন একটা ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, এটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য, তাই না? গণভোট আগে হোক এবং জুলাই সনদ আইনি বাস্তবতা খুঁজে পাক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এর সময় তিনি আওয়ামী লীগ প্রসঙ্গে বলেন, দলটি নিজেরাই নির্বাচন চায় না, না হলে 3 বার নির্বাচনের সুযোগ পেয়েও তারা তা সঠিকভাবে করতে পারেনি। যারা পারেনি তাদেরকে নির্বাচন চাপিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। আগে হোক এবং সনদ যেটা, এটা তার আইনি বাস্তবতা খুঁজে পায়। তারা যদি নির্বাচন চাইতোই তাহলে 3টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন, হাত ছাড়া করলেন কেন? কেন এই পরিবর্তনটা এসেছে? এই পরিবর্তনটা এসেছে দেশে সুশাসন কায়েম হয়নি, বরঞ্চ দুঃশাসন কায়েম হয়েছিল। এই দুঃশাসনের প্রতিবাদেই জনগণ রাস্তায় নেমেছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। তবে আদালতের রায় এ ব্যবস্থা ফিরলেও তা আগামী নির্বাচনের পরের নির্বাচন থেকে কার্যকর হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের 8ম দিনে বিএনপির পক্ষে শুনানি শেষে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে বিএনপি সহ আপিলকারী সব পক্ষের শুনানি শেষে এখন রাষ্ট্রপক্ষ শুনানি করছেন।
গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদনের প্রাথমিক শুনানি শেষে আপিলের অনুমতি দেয় আদালত। এর পরিপ্রেক্ষিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৮ ব্যক্তি আপিল করেন। কার্যকর হবে এমনটি আমি আদালতের সামনে উপস্থাপন করেছি এবং আমাদের জুডিশিয়ারি সংবিধানের যে কোনো সংশোধনীকে চ্যালেঞ্জ করে রিট করতে পারে, আদালত আদেশ দিতে পারে, রায় দিতে পারে, কিন্তু একটা ক্ষেত্রে পারে না, যেটা পার্লামেন্ট পারে না, সেটা হচ্ছে মানুষের যে মৌলিক কাঠামো, সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করে কোনো সংশোধনী সংবিধানে আনতে পারেন না। এ বিষয়ে জানাতে হাইকোর্টে আছেন আমাদের সহকর্মী জিএম মাহমুদ, তার কাছ থেকে জেনে নিব বিস্তারিত। মাহমুদ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানির বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে জানাবেন। পারভিনা, কিছুক্ষণ আগেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর যে আপিলের ৮ম দিনের শুনানিতে বিএনপি তার শুনানি শেষ করে। কিছুক্ষণ আগে কথা বলেছেন বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি কিন্তু জানিয়েছেন যে আদালতে তিনি উপস্থাপন করেছেন বিএনপির পক্ষ থেকে যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে রায়ের মাধ্যমে বাতিল করা হয়েছিল সেই রায়টি আসলে সঠিক ছিল না এবং সেই রায়ের যে বিভিন্ন বিচ্যুতি ছিল ওগুলোই তিনি তুলে ধরেছেন। এর আগে কিন্তু জামায়াত সহ আরও অন্যান্য আবেদনকারীরা তাদের পক্ষের শুনানি শেষ করে, অর্থাৎ এই বিএনপির শুনানির শেষ করার মাধ্যমে আপিলকারী সব পক্ষের শুনানি আসলে শেষ হলো। এখন রাষ্ট্রপক্ষ শুনানি করছেন। কিছুক্ষণ আগেই রাষ্ট্রপক্ষ তার শুনানি শুরু করেছেন। রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনিও উপস্থাপন করছেন যে আসলে এই রায়ের পক্ষে অথবা এই রায় সম্বন্ধে তার কি বক্তব্য আছে অথবা রাষ্ট্রপক্ষের কি বক্তব্য আছে এই বিষয়টি তিনি উপস্থাপন করছেন। মাত্রই শুরু হয়েছে। আমরা আশা করছি হয়তো কিছুক্ষণ উপস্থাপনের পর আমরা আসলে বলতে পারবো যে কী ধরনের যুক্তি তিনি উপস্থাপন করছেন। আমরা আশা করছি পরবর্তী সংবাদ এই বিষয়ে আরও সুনির্দিষ্ট তথ্য আপনাকে দিতে পারবো। তো আপাতত উচ্চ আদালত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পারভিনা, ধন্যবাদ আপনাকে। গাজীপুরের কালিয়াকৈরে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আবার ঝুঁকিতে থাকা অনেকে ডেঙ্গু রোগীকে ঢাকা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। কেউ কেউ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছে। চিকিৎসকের তথ্য অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেল ২৪ ঘন্টায় ১১ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগেও ডেঙ্গু রোগের চিকিৎসায় সুস্থ হয়ে ৭ জন বাড়ি ফিরেছে। এছাড়া ডেঙ্গু রোগীর পাশাপাশি জ্বর, ডায়রিয়া, টাইফয়েড সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অনেকেই। ফলে হাসপাতালের বিছানায় জায়গা না পেয়ে মেঝেতেই রয়েছে অনেক রোগী। এ বিষয়ে আরও জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, হাসপাতালে ডেঙ্গুর কি পরিস্থিতি দেখছেন আর চিকিৎসকরা কি বলছেন? জি ধন্যবাদ। গাজীপুরের কালিয়াকৈরে কিন্তু দিন দিন লাফিয়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে। তবে এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি গাজীপুর কালিয়াকৈরের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। এখানে সকাল থেকে আমি দেখেছি যে ডেঙ্গু রোগীর যে আক্রান্ত ডেঙ্গু রোগী কিন্তু ভয়াবহ আকার ধারণ করছেন এই কালিয়াকৈরে। আমি চিকিৎসকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন গত ২৪ ঘন্টায় ১১ জন ভর্তি রয়েছে, এছাড়া ৭ জন চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরছেন। তবে আমি একটু বলি, কালিয়াকৈর কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা, এখানে লাখ লাখ মানুষের বসবাস। আর এইসব মানুষের যে বাড়ি রয়েছে বা বাসা রয়েছে সেখানে কিন্তু ড্রেনেজ ব্যবস্থায় যে নোংরা পরিবেশ রয়েছে এবং জলাবদ্ধতা রয়েছে, সেই জলাবদ্ধতার কারণেই কিন্তু এই ডেঙ্গুর লাভা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন। এদিকে চিকিৎসকের সাথে আমি কথা বলেছি, তিনি জানিয়েছেন যে ডেঙ্গুর সবচেয়ে সচেতনতাই সবচেয়ে বড় চিকিৎসা। এই সচেতনতা যদি মানুষ না হয় তাহলে কিন্তু দিন দিন ডেঙ্গু রোগে আক্রান্ত বেড়ে যাবে বলছেন তিনি। তবে এছাড়া এই কালিয়াকৈরে যে একটি পৌরসভা রয়েছে, সেই পৌরসভায় প্রায় ১০ লাখ মানুষের বসবাস। সেখানে কিন্তু ডেঙ্গু মশা আক্রান্তর যে স্প্রে করা সেটি কিন্তু আমরা তেমন চোখে পড়েনি। এছাড়া এই কালিয়াকৈরে আসলে দিন দিন এই ডেঙ্গু রোগীর আক্রান্তর সংখ্যা বেড়ে চলেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এই ছিল কালিয়াকৈর থেকে ডেঙ্গু রোগীর সর্বশেষ খবর। ধন্যবাদ। গাজীপুর সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ডের বাবুরচি মোড় এলাকায় একটি ঝুটের গোডাউনে সকালে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম। ফায়ার সার্ভিস জানায় সকাল ৬:৩০টার দিকে মহানগরীর আমবাগ বাবুরচি মোড়ে একটি ঝুটের গোডাউনে আগুন দেখতে পান স্থানীয়রা।
প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। এবার আন্তর্জাতিক সংবাদ। ইতিহাস সৃষ্টি করলেন জোহরান মামদানি। সংবাদ সংস্থা এপি বলছে, স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করে নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট প্রার্থী জোহরান মামদানি। আর নিউ ইয়র্ক শহরের নির্বাচনে জয়ী হয়ে নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন মামদানি। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। শেষ হলো যুক্তরাষ্ট্রের প্রাণখ্যাত নিউ ইয়র্ক শহরের আলোচিত মেয়র নির্বাচন। জনমত জরিপের ফলাফলই সঠিক হলো। 34 বছর বয়সী স্টেট অ্যাসেম্বলি সদস্য জোহরান মামদানি পরাজিত করেছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুওমোকে। নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি অবস্থানে ছিলেন এই দুই প্রার্থী। স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে জয়ী হয়ে নিউ ইয়র্ক শহরের 111তম মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। জোহরান মামদানি বলেছিলেন, নিউ ইয়র্কের মানুষ পরিবর্তন চায়। মেয়র নির্বাচিত হয়ে নিউ ইয়র্কবাসীর সেই পরিবর্তনের শহর গড়ার কথাই জানিয়েছেন মামদানি, যেখানে সবাই পাবে সমান সুযোগ। নির্বাচনে মামদানির সঙ্গে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিয়াও ছিলেন আলোচনায়। তবে সবাইকে পেছনে ফেলে জয় হলো মামদানির। এতে শুধু মার্কিন রাজনীতি নয়, বৈশ্বিক পর্যায়েও জোহরান মামদানি হয়ে উঠেছেন আলোচনার মুখ্য বিষয়। জুনে অনুষ্ঠিত প্রাইমারি ইলেকশনে অভাবনীয় জয় পেয়ে লাইমলাইটে উঠে আসেন 34 বছর বয়সী এই রাজনীতিক। নির্বাচনী ইশতেহারে মামদানির প্রতিশ্রুতি ছিল সার্বজনীন চাইল্ড কেয়ার, ভর্তুকি পাওয়া ইউনিটগুলোর ভাড়া বাতিল, বিনামূল্যে পাবলিক বাস সার্ভিস দেয়া। বিশ্লেষকরা মনে করছেন, এগুলোর কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া নিউ ইয়র্ক একাংশের দারুণ সমর্থন পেয়েছেন মামদানি। ইমতিয়াজ আহমেদ, RTV। এবার খেলার খবর। যাচাই বাছাই শেষে অবশেষে 5 দল নিয়ে বিপিএল আয়োজনের কথা জানালো বিসিবি। মঙ্গলবার রাতে দীর্ঘ সভা শেষে এ তথ্য জানায় গভর্নিং কাউন্সিল। চ্যাম্পিয়ন স্পোর্টস ঢাকা, টগি স্পোর্টস রংপুর, ট্রায়াঙ্গল সার্ভিস চট্টগ্রাম, ক্রিকেট উইথ সামি সিলেট ও নাবিল গ্রুপ রাজশাহী, এই 5 দল নিয়ে হবে মাঠের খেলা। আজ থেকে শুরু হবে ব্যাংক গ্যারান্টির সময়। 5 কর্মদিবসের মধ্যে দিতে হবে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি। দ্বাদশ বিপিএল শুরুর দিনক্ষণও ঠিক করেছে বিসিবি। 19 ডিসেম্বর থেকে শুরু হবে মাঠের খেলা। 16 জানুয়ারি ফাইনালের মাধ্যমে শেষ হবে এবারের বিপিএল। ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর, সিলেট ও চট্টগ্রামে। চেক করার পরে আমরা এই 5টা টিম আমরা ফাইনালাইজ করতে পেরেছি। 5 দিন ওয়ার্কিং ডেজের মধ্যে যদি আমরা ব্যাংক গ্যারান্টিটা না পাই, আমরা কিন্তু তাদের প্লেয়ার ড্রাফটে অংশগ্রহণ করতে দিব না। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।